নমস্কার, আমরা আজ এমন একজনের মুখোমুখি হয়েছি তর্কাতীতভাবে গত এক মাস রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচিত চরিত্র তিনি। কেউ বলেন তিনি ইয়াং, ডায়নামিক, নিউ এজ পলিটিশিয়ান, আবার কেউ বলেন তিনি উদ্ধত, উচ্চাকাঙ্ক্ষী এবং নেহাতি পরিবারতন্ত্রের ফসল। জাস্ট কয়েকদিন আগেই আমরা দেখেছি যে কোভিড মোকাবিলা নিয়ে তার কোট আনকোট ব্যক্তিগত মত প্রকাশ এবং তার পরের ঘটনা প্রবাহ রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব জল্পনার জন্ম দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অভিষেক, ওয়েলকাম টু জি 24 ঘন্টা। অনেক অনেক ধন্যবাদ। অভিষেক, যে সময় দাঁড়িয়ে আমরা মুখোমুখি হয়েছি তখন আমরা দেখছি সদ্য 108টা পুরসভার যে নির্বাচন তার প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে এবং সেই প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ। না, এটা স্বাভাবিক। কিছু জায়গায় তো ক্ষোভ বিক্ষোভ রয়েছে এবং অনেক লোকের আশা প্রত্যাশা থাকে যখন দল বড় হয়। সব মিলিয়ে আপনি দেখবেন প্রায় 2272টি ওয়ার্ড রয়েছে, 2272টি ওয়ার্ড, এবং তার মধ্যে 5%, 7%, 8% জায়গায় ক্ষোভ বিক্ষোভ থাকবে, কেননা লোকের প্রত্যাশা থাকে যে দল প্রার্থী করবে। এবং আমি মনে করি অনেকের প্রত্যাশা ছিল যে হয়তো আমি প্রার্থী হব, আমি হতে পারিনি, এবং সে নিয়ে যখন দল বড় হয় বা মানুষের প্রত্যাশা বাড়ে বা কর্মীদের প্রত্যাশা বাড়ে, সেটা সব দলেই হয়। এবং দল এ নিয়ে যা চিন্তাভাবনা করার দল ইতিমধ্যেই করছে, এবং প্রার্থী তালিকা নিয়ে কোনো জায়গায় কোনো ধোঁয়াশা আগামী দিন থাকবে না। দলের তরফ থেকে নির্দিষ্ট নির্দেশ জারি করা হবে। শুধুমাত্র ক্ষোভ বিক্ষোভ থাকলে হয়তো এতটা অবাক হওয়ার কিছু ছিল না, কারণ আমরা এর আগে বিধানসভা নির্বাচনের ঠিক আগেও দেখেছি যে প্রার্থী তালিকা প্রকাশের পর ক্ষোভ বিক্ষোভ, অনেকে দল ছাড়ছেন। কিন্তু তার মধ্যেও ইন্টারেস্টিং হচ্ছে আমরা প্রার্থী তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক যে গুফাফটা হলো তার দায় কার, এ নিয়ে একটা চাপানুতর দেখলাম। না, একটা লিস্ট পার্টির ওয়েবসাইট থেকে গেছে এবং একটা লিস্ট খুব সম্ভবত দলীয় কার্যালয় থেকে দলীয় সভাপতি সই করে পাঠিয়েছে, রাজ্য সভাপতি। দুটো লিস্ট যদি আপনি কম্পেয়ার করেন খুব একটা ফারাক বা তফাৎ কিন্তু নেই। সব মিলিয়ে প্রায়, যেটা আমি বললাম, 2272টা ওয়ার্ডের মধ্যে সব মিলিয়ে খুব বেশি হলে 100টা ওয়ার্ডের ডিফারেন্স রয়েছে। সেই নিয়েই ধোঁয়াশাটা তৈরি হয়েছে। এবং যে লিস্টটা রিলিজ হয়েছে সেই লিস্টেও দু একটা ভুল রয়েছে। সুতরাং পার্টি এই নিয়ে আলোচনা করছে। আগামী দিন খুব শীঘ্রই দলের তরফ থেকে নির্দেশিকা যাবে এবং দলীয় সভাপতিদের বিভিন্ন জেলায় হোক বা মিডিয়ার মাধ্যমে অবগত করা হবে। আমরা গত বছরে, এখনো ইনফ্যাক্ট বছর ঘোরেনি, 2021-এর বিধানসভা নির্বাচন দেখলাম এবং 2021-এর বিধানসভা নির্বাচন অনেকেই বলে যে আপনার কাছে অ্যাসিড টেস্ট ছিল। যদি তৃণমূল কংগ্রেস হারতো, এমনকি যদি না হারতো, যদি 150টা বা 155টা সিট পেত, তাহলেও আপনার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নের মুখে চলে আসতো। কারণ আমরা দেখেছিলাম যে একের পর এক তাবড় নেতা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বন্দুক দেখে দল ছাড়েননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বন্দুক দেখে দল ছেড়েছেন। স্বাভাবিক, অনেকে যখন বেরিয়েছিল তারা বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলে আমি অসম্মানিত হচ্ছি, আমি দল করতে পারছি না। কিন্তু তাৎপর্যপূর্ণ এটাই যে দেখুন, নির্বাচন হয়ে যাওয়ার পরে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম তখন তাদের দল করতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তখন তাদের দলে ফিরতে অসুবিধা হচ্ছে না। সুতরাং যারা দল ছেড়ে গেছিল তাদের নিশ্চিতভাবে রাজনৈতিক কোনো অভিসন্ধি ছিল, ক্ষমতার সাথে থাকতে চেয়েছিল। তারা ভেবেছিল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে না এবং ভারতীয় জনতা পার্টি 200-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে, বা কেউ সিবিআই ইডি থেকে বাঁচতে গেছিল, এর জবাব তারা দিতে পারবে। কিন্তু যারা বলেছিল যে দলে আমার সাফোকেশন হচ্ছে, আমি দলে থাকতে পারছি না, এই দলে আমি অসম্মানিত, এই দলে গণতন্ত্র নেই, তারাই আবার দলে ফিরতে চাইছে। যখন গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, আর যখন ফিরতে চাইছে তখন দলের সাধারণ সম্পাদক। সুতরাং তাদের সমস্যা আমাকে নিয়ে নয়, তাদের সমস্যা ছিল যে তারা ক্ষমতার সাথে থাকতে চায়, তারা ক্ষমতার পাশে থাকতে চায়, বাট নিজেকে বাঁচাতে চায়। কেউ সিবিআইয়ের ভয়ে গেছে, কেউ ইডির ভয়ে গেছে, কেউ নিজের মেরুদণ্ড বিক্রি করে গেছে। তারাই জবাব দিতে পারবে। কিন্তু তাদের তো আবার দলে ফেরার পথও প্রশস্তই দেখা যাচ্ছে। তারা একের পর এক তো দলে ফিরছেন, না, সবাই নিশ্চিতভাবে কিছু লোক ফিরেছে। আমি আবার আপনাকে বলি, আপনি যখন এই প্রশ্নটা করলেন আমার স্পষ্টতই আপনাকে বলা উচিত, যারা ফিরেছে, ধরুন আপনি বলতে পারেন মুকুল রায় ফিরেছে, আপনি বলতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরেছে, সব্যসাচী দত্ত ফিরেছে, কিন্তু আরও অনেকে ছেড়ে গেছিল, তারা তো ফেরেনি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যতদিন আমি সাধারণ সম্পাদক আছি আমি কর্মীদের স্বার্থে লড়াই করব এবং আপনি নিশ্চিন্তে থাকুন, যারা গেছিল পাপের প্রায়শ্চিত্ত করে তাদের দলে ঢোকাবো। যেমন আমি আপনাকে প্রকাশ্যে বলছি, রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি তো নিজে অ্যাকসেপ্ট করেছেন যে আমি বিজেপিতে গেছি, আমার সিদ্ধান্তটা ভুল হয়েছে,
পাবলিকলি বলেছেন, আপনাদের সংবাদ মাধ্যমকেও তিনি তার বক্তব্য জানিয়েছেন। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখুন, আমি ত্রিপুরায় যোগদান করিয়েছি, তিনি ত্রিপুরায় দল করবেন। দলকে কথা দিয়েছে যে আমি যদি ভুল করে থাকি, আমি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ইউনিট প্রতিষ্ঠিত করব, 3 বছর ত্রিপুরায় পড়ে থাকব এবং তৃণমূলকে আমি প্রতিষ্ঠিত করতে, তৃণমূলকে আগামী দিন ত্রিপুরার মাটিতে জেতাতে যা করণীয় আমি করব। আমি এটা আপনাকে বলছি, যদি কেউ আসে, যেটা আমি খড়দায় বলেছিলাম আমার উপনির্বাচনের বক্তব্য থেকে, মঞ্চে যখন আমি ভাষণ দিচ্ছিলাম উপনির্বাচনের প্রচারে, তখন আমি স্পষ্ট বলেছিলাম যে যারা আসবে পাপের প্রায়শ্চিত্ত করে ঢোকাবো। কিন্তু আমি এর বিপক্ষে যদি কেউ ভাবে যে আমি এসে মাথার উপর বসে যাব আর তৃণমূল কংগ্রেস কর্মীদের মাথার উপর ছড়ি ঘোরাবো, যারা দুঃসময়ে দুর্দিনে তৃণমূল কংগ্রেসের জন্য নিজের জীবনের বাজি রেখে রক্ত ঘাম জল এক করে লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে, আর মুষ্টিবদ্ধ হাত নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ খেলা হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের জয়ধ্বনি দিয়ে যারা নির্বাচনের নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে, তাদের অসম্মান আমি হতে দেবো না। তাই যদি হয় অভিষেক, তাহলে সব্যসাচী দত্ত, যেরকমটা আমি আপনি সেটাই বলছি, এক দুটো এসে তো জায়গায় টিকিট exception পেলেন। হতে পারে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতার কারণে হতেই পারে, কিন্তু দলের সিদ্ধান্ত আমাদের সকলে মেনে নিতে হবে। কিন্তু যারা ভাবছে যে যারা তৃণমূল ছেড়ে একসময় নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে গেছিল, তাদের পথ মসৃণ হবে এবং আগামী দিন ঢুকতে পারবে, তাদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ। আর যদি কেউ ঢোকে আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি, পাপের প্রায়শ্চিত্ত 3 থেকে 5 বছর আমি করাবো, যতদিন আমি দলের সাধারণ সম্পাদক। সব্যসাচী দত্ত কি পাপের প্রায়শ্চিত্ত করছেন? তিনি তো ঢুকেই টিকিট পেয়ে গেছেন এবং আপনার দলের যারা, বিশেষ করে তরুণ তুর্কি, আপনিও যেটা বললেন যে যারা অনুগত সৈনিক ছিলেন, তাদের অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে আবার যারা ফিরে আসছে না, দেখুন, তারা গুরুত্ব মমতা পাচ্ছে। বন্দ্যোপাধ্যায় বলেছে, সব্যসাচী দত্তর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নমিনেশন প্রপোজ করেছে, ঠিক আছে, মেনে নেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি ভাবে আমি নমিনেশন পেয়ে গেলাম মানে এই যে আমি আমার ওয়ার্ডে দাঁড়িয়ে আমার পুরনো কর্মীদের উপর ছড়ি ঘোরাবো বা আমি আমার মিউনিসিপ্যালিটি কর্মী, বিধানসভার কর্মীদের উপর ছড়ি ঘোরাবো, সেটা হবে না। মুকুল রায়, তিনি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তার লয়ার, তিনি তো অসুস্থ নন। তিনি এমনি কোনো জায়গায় না, তিনি শুনানিতে বলছেন, অফিসিয়ালি বলছেন, এবং তারপর বাইরে এসে বলছেন যে আমি প্রমাণ করে দিয়েছি মুকুল রায় বিজেপিতেই ছিলেন, বিজেপিতেই রয়েছেন। সেটা মুকুল রায় লয়ার বলতে পারবে, আমি তো বলতে পারবো না। কিন্তু মনে হয় না যে এই ফেরানোগুলো সেগুলো দলের জন্য ঠিক না? আমি মুকুল রায়ের স্পোক্সপারসন নই, প্রথমত মুকুল রায়ের লয়ারের স্পোক্সপারসন নই। মুকুল রায় লয়ারের মধ্যে কি কথা হয়েছে আমরা দুজন বলতে মানে আপনার কাছে এটা ক্লিয়ার যে মুকুল রায় কোন দলে আছেন? আপনার কাছে সেই বিভ্রান্তি নেই তো? আপনিও জানেন, আপনারা সবাই ছবি দেখেছে। আচ্ছা, 2021-এর যে নির্বাচনের কথা আমরা বলছি, 2021-এর 213 আসন নিয়ে ফেরা অনেকেই, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তারপর রেজাল্ট বেরোনোর পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন যে এতটা হবে ভাবতে পারিনি। তো এখানে ডেফিনেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সবার নাম উঠছিল। কিন্তু আমার প্রশ্নটা এখানেই যে আমরা দেখলাম 2019-এর পর আইপ্যাকের আসা, প্রশ্ন হচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইভেন সারদা নারদার পরপরই যে বিধানসভা নির্বাচন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 294টা আসনেই আমি প্রার্থী এবং তিনি জিতেছিলেন। না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর নির্বাচনে বলেছেন। এক্স্যাক্টলি, তাহলে আইপ্যাকের ভূমিকা কি? দেখুন, আপনি যখন নির্বাচনে লড়াই করেন, নরেন্দ্র মোদীও নির্বাচনে লড়াই করেছে 2014 সালে, আইপ্যাক কাজ করেছে নরেন্দ্র মোদীর সাথে। আপনি যেভাবে 1980-র দশকে বা 70-এর দশকে লড়াই করতেন, পলিটিক্যাল ন্যারেটিভ এখন চেঞ্জ হয়েছে। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে বা 11 সালে বা 2006-এও যখন তৃণমূল হেরেছে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আমরা ক্যাম্পেইন করেছি বাংলা নিজের মেয়েকে চায়, এ তো সবাই দেখেছে। আইপ্যাকের কাজ আইপ্যাক করেছে, সার্ভে করা, নিজ থেকে সঠিক নাম যাচাই করে পার্টিকে সঠিক সময়ে সিদ্ধান্ত জানানো, কে কোথায় কিভাবে কাজ করছে, এবং সঠিক বিশ্বাসঘাতকগুলোকে আইডেন্টিফাই করা, যেটা আমি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। যে যারা বিশ্বাসঘাতক হিসেবে দলের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, তারা নিজেরা বেরিয়ে বলেছে আমরা তো 2014 থেকে বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। সুতরাং এই বিশ্বাসঘাতকগুলোকে আইডেন্টিফাই করা, দলের পক্ষে কি কাজ করছে, দলের বিপক্ষে কি কাজ করছে, সঠিক কর্মীটা তার মনে কি রয়েছে তৃণমূল সম্পর্কে, সে তার ওয়ার্ডে কী চাইছে, সে তার অঞ্চলে কী চাইছে, সে তার ব্লকে কী চাইছে, এই তথ্যগুলো যদি দলের কাছে না আসে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আনতে পারে, দল নিজেও আনতে পারে, কিন্তু যেটা আমার কাছে 1 মাসে আসবে, আমার যদি বাড়তি আরেকটা শক্তি আমার সাথে নিচে কাজ করে, আমার 1 মাসের কাজ একদিনে হবে। আপনার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতক ঠিক বুঝতে পারেন না? আমরা তার হাতে তো প্রচুর দায়িত্ব দেওয়া ছিল, আপনি যাকে বিশ্বাসঘাতক বলছেন। অ্যাবসলিউটলি, তিনি তো নিজে বলেছেন যে আমি ভরসা করে দিয়েছিলাম, এত বড় বিশ্বাসঘাতক হবে আমি জানি না। সেটা আমি না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, কাঁথিতে দাঁড়িয়ে বলেছে, নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছে।
নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা কারোর উপর, যেমন পূর্ব মেদিনীপুর, আমি মনে করি পূর্ব মেদিনীপুরের লোকেদের কাছে আমাদের হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত, যে দল যাকে ভরসা করেছিল অনেকে সতর্ক করেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যে আর যাই হোক পার্টির সাথে বেইমানি করবেন এবং মানুষের যোগ্য প্রতিনিধি হয়ে তারা কাজ করবে, তারা করেনি। নিজের পিঠ বাঁচাতে ইডি সিবিআইয়ের ভয়ে গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আপনি কতটা উদার? আমি একদমই উদার নই। যখন আমার কর্মীদের মান সম্মান, আমি প্র্যাকটিক্যাল, আমি বিজ্ঞানসম্মত। আমার যেখানে উদার হওয়ার দরকার আমি উদার হই, যেখানে কঠোর হওয়ার দরকার আমি কঠোর হই। গোয়ায় সামনে নির্বাচন এবং আপনি গোয়াতে ভীষণভাবে যাতায়াত করছেন, আপনি ইনফ্যাক্ট গোয়া যাতায়াতের মাঝেই আজকে আমাদের মুখোমুখি হয়েছেন। গোয়ায় যাচ্ছেন কেন? এটা কি শুধু সময়ের অপচয় নয়? না, তার কারণ রয়েছে। অনেকে ভাবছে যে তৃণমূল 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, কেন খালি গোয়ায় যাচ্ছে। আপনি গোয়ার স্টোরিটা যদি দেখেন, গোয়ার স্টোরি খুব ইন্টারেস্টিং। প্রথমত গোয়া খুব একটা বেশি বড় রাজ্য না, 40টা সিট এবং প্রায় 20 লাখ 22 লাখ ভোটার রয়েছে। কিন্তু 2017 সালে গোয়ায় যেটা হয়েছিল, যে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে কংগ্রেস জিতেছিল 17টা আসন নিয়ে। তারপরে কংগ্রেস যখন রাজ্যপালের কাছে চিঠি দিয়ে সরকার প্রতিষ্ঠা করার জন্য গভর্নরের কাছে চিঠি দেয়, গভর্নমেন্ট ফর্ম করবে বলে ক্লেম স্টেক করে, তখন দিল্লি থেকে ফোন করে দিগ্বিজয় সিং বলে যে না, সরকার করা যাবে না। এই জন্য তৃণমূল কংগ্রেস যাচ্ছে, যে আপনি যদি বিজেপিকে হারাতে চান, কংগ্রেসের উপর আপনি ভর করে অনন্তকাল অপেক্ষা করে থাকতে পারেন না। ইউ ক্যানট ওয়েট ফর অ্যান ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম অ্যান্ড ডিপেন্ড অন কংগ্রেস। আমরা তো করেছি 2014 সাল থেকে কংগ্রেসের উপর ভর করেছি, কিন্তু আপনি বলুন 2014 সাল থেকে শুরু করে 2021 অবধি যে কটা নির্বাচন হয়েছে, 5% নির্বাচনে কংগ্রেস জিতেছে, 95% নির্বাচনে বিজেপি জিতেছে। এবং আমরা একসাথে চলতে চেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে গোয়ায় বলেছে যে যারা বিজেপিকে হারাতে চান, যারা গোয়ার মানুষের স্বার্থে কাজ করতে চান, এবং যেসব রাজ্যে বিজেপি গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছে, সেই সব রাজ্যে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে চান, আমাদের সাথে আসুন, আমাদের কোনো ইগো নেই, আমরা তো সেটা প্রকাশ্যে বলেছি। কিন্তু যেখানে কংগ্রেসকে ম্যান্ডেট দেওয়ার পর কংগ্রেসের এমএলএরা খালি ক্ষমতা কুক্ষিগত করে রাখবো বলে বিজেপিতে গিয়ে যোগদান করে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে বলে টাকার বিনিময়ে বিক্রি হয়, সেই রাজ্যে তৃণমূল কংগ্রেস যাবে, সে গোয়া হোক বা কর্ণাটক হোক বা ত্রিপুরা হোক। যখন আমরা পেগাসাস কেলেঙ্কারিকে প্রথম সামনে আসতে দেখলাম গত জুলাইয়ে, তখন কংগ্রেস তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আপনার জন্য সলিডারিটি দেখালো, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিল। কিন্তু আপনি একদিকে বলছেন যে কংগ্রেসকে আপনি জোর করার বার্তা দিচ্ছেন, আপনি লুইজিনা ফেলেরো, সুস্মিতা দেব তাদের জয়েন করাচ্ছেন, দুটো একসঙ্গে কিভাবে হবে অভিষেক? না, খুব ভালো প্রশ্ন। এবার আমি আপনাকে বলি, ধরুন আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্ধুত্বের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্যান্ডিডেট ঘোষণা করলো না উপনির্বাচনে। যদি কংগ্রেস ক্যান্ডিডেট ঘোষণা করতো, মমতা বন্দ্যোপাধ্যায় 58,000-এ জিতেছিল, 52,000-এ জিততো না। আমি কথা, নো, ইটস নট আ জেস্চার ওয়াজ নিডেড এট দ্য টাইম when মমতা ব্যানার্জি অ্যান্ড পিপল অফ বেঙ্গলস লাইভস ওয়্যার অ্যাট স্টেক। সেটা 2021-এ কংগ্রেস গিয়ে সিপিএমের সাথে হাত মিলিয়ে আইএসএফের সাথে জোট করেছে, সাহায্য করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপিকে। A gesture was needed at that point in time, not at the by-election where Trinamool came with a thumping mandate of 213 seats. This is something which the Congress also needs to understand. এটা ওদের বুঝতে হবে। আমার জীবন যখন সবাই বুঝতে পারছে না যে বিজেপির ডিভিসিভ রাজনীতি, কমিউনাল রাজনীতি, পোলারাইজেশনের রাজনীতি, বিভাজনের রাজনীতি এবং বিভেদকামী বিচ্ছিন্নতাবাদী শক্তি যেখানে গ্রাস করছে বাংলাকে, চেষ্টা চালাচ্ছে, তখন কংগ্রেস বন্ধুত্বের হাত না বাড়িয়ে, একবার কংগ্রেস বলেছে যে আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করুক বা তৃণমূল জিতুক। আপনি দেখান আমাকে একটা প্রেস কনফারেন্স যেখানে অধীর চৌধুরী প্রেস করে বা বিমান বসু প্রেস করে অমিত শাহকে গালাগালি দিয়েছে বা অমিত শাহকে দুটো আক্রমণ করেছে রাজনৈতিকভাবে। দেখান পুরো নির্বাচনে। আপনি আইএসএফের একটা প্রেস দেখান, এদের সবার টার্গেট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুত্বের হাত আমার তখন দরকার ছিল। ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, লাইক দ্য সে। তো উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 58,000 ভোটে জিতেছে, কংগ্রেস যদি প্রার্থী দিত 52,000-এ জিততো, 50,000-এ জিততো। আমি ধরে নিলাম কংগ্রেস 10,000 ভোট পেলে 45,000-এ জিততো, তাতে কী যায় আসে? কিন্তু যখন আমার আপনার দরকার, তখন আপনি সিপিএমের সাথে গিয়ে হাত মেলালেন।
একই সাথে নির্বাচন হচ্ছে বাংলা এবং কেরালায়। আপনি কেরালায় লড়ছেন সিপিএমের বিরুদ্ধে, বাংলায় লড়ছেন সিপিএমের সাথে। এই দলকে আপনি কি বলবেন? একই সাথে একই দিনে নির্বাচন হচ্ছে। কেরালায় আপনি যার বিরুদ্ধে লড়ছেন, বাংলায় তার সাথে হাত মিলিয়ে লড়ছেন। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে হবে। তো আমার তো দরকার তখন, কংগ্রেস তখন তো করেনি। আর সুস্মিতা দেব বা লুইজিন ফেলেরিও যারা এসছে, সুস্মিতা দেব ফর্মার এমপি, তারপর আমাদের তৃণমূলে আসার পর তিনি রাজ্যসভায় সাংসদ হিসেবে মনোনীত হয়ে গেছেন। লুইজিন ফেলেরিও দুবারের ফর্মার চিফ মিনিস্টার, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনার মনে হয় এদের পোচ করে আনা যায় যদি এরা নিজেরা না আসতে চায়? কি করে আনা যায়? যদি কেউ না আসতে চায়, আমি জোর জবরদস্তি কাউকে কি করে আনবো? কংগ্রেস তো বলছে যে আপনারা যে ভোট কাটতে যাচ্ছেন এবং এখানে সেটিংয়ের তত্ত্ব আনছেন, সরাসরি বলছেন যে এটা একটা ডিল। ইডি সিবিআই থেকে বাঁচতে আপনি বিজেপির সঙ্গে এই ডিলটায় গেছেন। খুব ভালো কথা। যেখানে সেই জন্য কংগ্রেসের ভোট কাটে। সেই জন্য রাহুল গান্ধী এবং কংগ্রেসিরা টুইটার আর ফেসবুকে বিজেপির সাথে লড়াই করছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে ত্রিপুরায় মার খেয়ে গাড়ি ভাঙচুর করা হচ্ছে, আমাদের কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা মাঠে ময়দানে খেয়ে বিজেপির সাথে সেটিং করে বিজেপির বিরুদ্ধে লড়ছি। মানুষের কাছে আমি ছেড়ে দিলাম। ভাই, কংগ্রেস বলছে বিজেপির সাথে সেটিং করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জীবন বাঁচাতে ইডি সিবিআইয়ের ভয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যাচ্ছে ভোট কাটতে। এই তো বিজেপির অভিযোগ, মোদ্দা কথা। কংগ্রেসের অভিযোগ। তো কংগ্রেসের অভিযোগ যদি তাই হয়, তাহলে কংগ্রেসকে যদি আমি হার্ম করতে চাই, আমি তো প্রথমে ছত্তিশগড়ে যেতাম, যেখানে কংগ্রেসের সরকার রয়েছে। আমি যদি বিজেপির সাথে সেটিং করতাম, আমি তো পাঞ্জাবে যেতাম, কংগ্রেস শাসিত রাজ্য। আমার যদি বিজেপির সাথে সেটিং করতে হয়, আমি তো ছত্তিশগড়ে যেতাম, আমি তো রাজস্থানে যেতাম, যেখানে কংগ্রেস শক্তিশালী, আমি সেখানে যেতাম। যেখানে কংগ্রেস নেই আমি সেখানে কেন যাব? আর কংগ্রেসকে গোয়ার মানুষ সুযোগ দিয়েছে, কংগ্রেস ব্যর্থ হয়েছে। কংগ্রেস ফেইল টু কিপ দেয়ার ফ্লক টুগেদার ইন 2017। কংগ্রেসকে 17টা এমএলএ গোয়ার মানুষ উপহার দেওয়ার পর কংগ্রেস ধরে রাখতে পারেনি। 14 জন এমএলএ কংগ্রেস ছেড়ে বিজেপি দলে গিয়ে যোগদান করেছে। বিজেপির গভর্নমেন্ট ফর্ম হয়েছে কংগ্রেসের কারণে। কংগ্রেসের দিল্লির নেতারা কংগ্রেসের রাজ্য নেতাদেরকে ফোন করে বলেছে যে না, আপনারা গভর্নমেন্ট ফর্ম করবেন না। আর আমাদের সাথে যদি বিজেপির সেটিং হয়, আমি ভারতবর্ষে একমাত্র লোক যে অমিত শাহর বিরুদ্ধে ক্রিমিনাল কেস ফাইল করেছি, কোর্টে সামান সার্ভ করেছি। আর আমি অন রেকর্ড বলছি, বিগত দিনে আমি বিজেপির বিরুদ্ধে যা লড়াই করেছি, যে দৃঢ়তা তৎপরতার সাথে, আগামী দিন সেটা 5 গুণ বাড়বে। তারা যত ইডি প্রয়োগ করার করুক, যত সিবিআই প্রয়োগ করার করুক, আমাদের কিচ্ছু যায় আসে না। কংগ্রেসের সাথে তৃণমূলের এইটুকু পার্থক্য, কংগ্রেস গত 7 বছর ধরে বিজেপির কাছে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে হেরেছে, আর তৃণমূল বিজেপিকে হারিয়েছে। এবং আমরা মাঠে ময়দানে লড়ছি, আমরা টুইটার ফেসবুকে লড়ছি না। ত্রিপুরায় যবে থেকে আমরা গেছি, আমি প্রথম ত্রিপুরায় গেছি 2 আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। 25শে নভেম্বর ত্রিপুরায় পুরো ভোট হয়েছে। 3 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস 25% ভোট নিয়ে এসছে। আপনি সারা ভারতবর্ষে আমার একটা উদাহরণ দেখান, 3 মাসের মধ্যে একটা দল একটা নতুন জায়গায় পা রেখে, নতুন একটা রাজ্যে প্রবেশ করে 3 মাসের মধ্যে 24% ভোট নিয়ে এসছে। আপনি আমাকে যত পলিটিক্যাল হিস্ট্রি আছে, হিস্ট্রির বই আছে, ঘেঁটে যত রাজনৈতিক দল আছে, একটা উদাহরণ দেখান যে 3 মাসে করতে পেরেছে। একমাত্র তৃণমূল কংগ্রেস পেরেছে। গোয়ায় আমরা লড়ছি। আমি যেটা প্রথম দিন থেকে বলেছি, যে তৃণমূল যে রাজ্যে যাবে, তৃণমূল শুধুমাত্র 2% ভোট বাড়ানোর জন্য যাবে না, তৃণমূল শুধুমাত্র 2টো এমএলএ জেতার জন্য যাবে না। তৃণমূল যাবে হয় সে রাজ্য জিততে, বিজেপিকে উৎখাত করে ফেলতে, না হলে প্রধান প্রতিপক্ষ হিসেবে মানুষের দাবি দাওয়া নিয়ে সরব হয়ে বিধানসভায় একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে। উত্তরপ্রদেশ যাচ্ছেন না কেন? তার কারণ উত্তরপ্রদেশে আমরা চাই না বিরোধী ভোট ভাগ হোক। তার মানে এই না যে আমরা চাই গোয়ায় বিরোধী ভোট ভাগ হোক। গোয়ার মানুষ সুযোগ দিয়েছিল। আর উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছে আগামীকাল, আপনি দেখবেন উত্তরপ্রদেশে যখন যাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছে যে বিধানসভায় আমরা সমাজবাদী পার্টিকে সাপোর্ট করছি, কিন্তু লোকসভায় তৃণমূল কংগ্রেস লড়বে। এবার আমরা ভরসা করছি যে সমাজবাদী পার্টি হারাতে পারবে, যদি না পারে তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশে ঢুকবে। আমাকে একটা কথা বলুন, অখিলেশ যাদবকে সমর্থন দিচ্ছেন আপনারা, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। আপনি সেদিন প্রেস কনফারেন্সও গোয়া থেকে বারবার বলছেন একটা শব্দ, জাগারনাট, বিজয় রথ, বিজেপির বিজয় রথকে বাংলায় আপনারা আটকেছেন। অখিলেশ যাদব যদি এই বিজয় রথকে উত্তরপ্রদেশে আটকান, তাহলে তো মোদী বিরোধী প্রধান ফেস হিসেবে অখিলেশ যাদব ফ্রন্ট রানার হিসেবে সামনে চলে আসবেন। অসুবিধা কি আছে?
সমস্যা এখানেই, যদি কেউ ভাবে যে আমি মোদিকে আটকে আমি বড় হয়ে যাব, আগে আমাদের ভাবতে হবে যে কী করে হারানো যায়। হারানোর জন্য যা করার করণীয় করতে হবে। কংগ্রেস তো এই জন্যই আটকে রয়েছে। কংগ্রেস ভাবছে আপনি দেখুন রাহুল গান্ধী কবার উত্তরাখণ্ডে গেছে, একবারও যায়নি। ভোট আছে ছত্তিশগড়ে, গতকাল গেছে ছত্তিশগড়ে। গোয়াতে দুবার ঘুরে চলে এসছে। গোয়াতে কংগ্রেস লোকেরা প্রতিনিয়ত দুদিন অন্তর অন্তর যাচ্ছে। কংগ্রেস জানে যে প্রধান প্রতিপক্ষ হিসেবে আমি 2 নম্বরে আছি, কিন্তু তৃণমূল যদি কোথাও চলে আসে তাহলে আমি 3 নম্বর হয়ে যাব। দে আর ভেরি কমফোর্টেবল ওয়েন ইট কামস টু বিকামিং নাম্বার 2, বাট দে ডোন্ট ওয়ান্ট টু বি নাম্বার 3। সুতরাং অখিলেশ যাদব যদি জিতে বড়মুখ হয়ে যায়, হয়ে গেল। আলটিমেটলি কে প্রধানমন্ত্রী হবে এটা তো আমি এখানে বসে বা আপনি এখানে বসে ঠিক করবো না। কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট কি আসলে সোনার পাথর বাটি না? অ্যাবসলিউটলি না, হওয়া যায়। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পাল্টাতে হবে। আমরা যদি ভাবি যে কংগ্রেসের উপর ভর করে বিজেপিকে হারানো যাবে, নিশ্চিতভাবে হারানো যাবে, কিন্তু ততদিনে বিজেপি এত শক্তিশালী হয়ে যাবে যে আপনি কিছু করতে পারবেন না। আর কংগ্রেস কিছু করছে না। কংগ্রেস মুখে বলা এক জিনিস আর কাজে করা এক জিনিস। যে আমি বিজেপিকে হারাতে চাই, আপনি বলুন যে তৃণমূল যেভাবে শক্তি প্রয়োগ করে গত 2 বছর ধরে 2019 থেকে 21 লড়াই করেছে, আপনি এই লড়াইটা ছত্তিশগড় দেখেছেন, পাঞ্জাবে দেখেছেন, আপনি এই লড়াইটা গোয়াতে দেখেছেন। কংগ্রেস সক্রিয় হয়েছে নির্বাচন ঘোষণা হওয়ার পর। কংগ্রেস সক্রিয় হয় নির্বাচন ঘোষণা হওয়ার পর। নির্বাচন ঘোষণা হওয়ার পর আপনার কাছে 2 মাস আছে। আপনি 2 মাসে কী করবেন? আপনাকে মাঠে ময়দানে লোকের দাবি দাবা নিয়ে থাকতে হবে, আন্দোলনের রাস্তা বেছে নিয়ে ময়দানে পড়ে থাকতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ অন দ্য পলিটিক্যাল গ্রাউন্ড। আমি যদি টুইটারে 4টে পোস্ট করি বা ফেসবুকে 4টে পোস্ট করি, 3টে মিডিয়া বাইট দিই, আমি বিজেপিকে হারাবো আর আমি হারাতে পারি, ভাই মুখে বলা কথা আর করে দেখানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমাকে একটা কথা বলুন, যখন পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের পারসেপশন যদি আমি ধরি, সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের কাছ থেকে বা বিভিন্ন পলিটিক্যাল পার্টিজের কাছ থেকে কি আসছে? না, একটা জিনিস তো খুব স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস যে রাজ্যেই প্রবেশ করছে, মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে লড়ছে, যেটা আমি আগেই বললাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা যে ধারণা তৈরি হয়েছে মানুষের মধ্যে, যেই মহিলা বিজেপিকে হারিয়েছে এবং এই পারে, এটা আমি গোয়াতেও দেখেছি, এটা আমি ত্রিপুরাতেও দেখেছি। যখন আমি গোয়ার লোকেদের সাথে কথা বলছি, গোয়ার লোকেরা বলছে দিদি হারা সকতা হ্যায়, তৃণমূলই কর সকতা হ্যায়। ত্রিপুরার লোকেদের সাথে যখন কথা বলছি, আপনারা তো বাংলায় করে দেখালেন, এবার ত্রিপুরায় আপনারাই পারবেন। আমরা তো এতদিন কংগ্রেসের উপর, সিপিএমের উপর ভরসা করেছিলাম, কিন্তু আমাদের মনে হয় না বিজেপির বিরুদ্ধে ওরা লড়াই করে বিজেপিকে হারাতে পারবে। সেটা একমাত্র তৃণমূল পারে। তো এই যে কনভিকশনটা মানুষের মনে তৈরি হয়েছে, দিস ইজ আ বিগ অ্যাডভান্টেজ ফর তৃণমূল। চ্যালেঞ্জ নিশ্চিত, চ্যালেঞ্জ সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা 0 থেকে শুরু করছি, আমাদের হাতে সময় নেই। এবং আমি যেটা বলছি, ত্রিপুরায় যখন আমরা শুরু করলাম আমাদের 0 থেকে শুরু করতে হলো, আমরা যখন গোয়ায় শুরু করলাম আমাদের 0 থেকে শুরু করতে হলো। কেউ নেই, তৃণমূলের বাংলার বাইরে কোনো ওয়ার্কিং ইউনিট নেই। এটা আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এবং নিশ্চিতভাবে ত্রিপুরাও একটা ধারণা তৈরি হয়েছিল, যেটা আমার প্রকাশ্যে বলতে কোনো অসুবিধা নেই। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস গেছিল 2016 সালেও, যে তৃণমূল কংগ্রেস বলে আবার 3 মাস পরে চলে যায়। সেটা মানুষ এবার বুঝেছে যে তৃণমূল কংগ্রেস যখন বলছে, সেই তৃণমূল আর আজকের তৃণমূলের মধ্যে পার্থক্য রয়েছে। সেটা 2016-র তৃণমূল ছিল, আর এটা 2021-এর তৃণমূল। কিন্তু গোয়ায় আমরা যেটা দেখলাম যে বেশ কয়েকজন যারা জয়েন করলেন, তারপর 1-2 সপ্তাহ কাটতে না কাটতে তারা ছেড়ে দিলেন। তাদের মধ্যে কেউ কেউ আবার রীতিমতো অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তুলে ছেড়ে দিলেন। তারা বললেন যে আপনারা কমিউনাল পলিটিক্স করতে গেছেন। রাজনীতিতে স্বাভাবিক। আপনি দেখুন, যখন 2021-এ নির্বাচন বাংলায় হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, সেখানে তৃণমূল কংগ্রেস রুলিং পার্টি, সেখান থেকে লোক ছেড়ে যাচ্ছে। তো গোয়াতে তো আমরা 0 থেকে শুরু করেছি, আমাদের কিছুই নেই। যারা এসছে, হয় কংগ্রেস থেকে এসছে, নয় আপনার গোয়া ফরওয়ার্ড পার্টি থেকে এসছে, নয় বিজেপি থেকে কিছু লোক এসছে, নয় রেভলিউশনারি গোয়ান্স থেকে কিছু লোক এসছে, অন্যান্য রাজনৈতিক দল থেকে লোকেরা এসছে। এবার তাদের মধ্যে স্বাভাবিক কিছু লোক ছেড়ে যাবে। আর যারা টিকিট পাওয়ার আশায় এসছিল বা লক্ষ্যে এসছিল, অনেকে টিকিট পায়নি, চলে গেছে। ডায়মন্ড সিস্টেম প্রসঙ্গে আসি। আমরা, আপনার মনে থাকবে যে 90 দশকের শেষে আমরা অমল দত্তের ডায়মন্ড সিস্টেম দেখেছিলাম, আর গত 1 মাস ধরে যে শব্দবন্ধটা চর্চিত হচ্ছে সেটা হচ্ছে ডায়মন্ড মডেল। কেন হঠাৎ এই ডায়মন্ড মডেলের ভাবনা আপনার মধ্যে এলো কেন? আমি তো কোথাও ডায়মন্ড মডেল বলিনি। ডায়মন্ড মডেল তো মিডিয়ার ক্রিয়েশন। আমি কাজ করেছি, দেখুন আপনারা যেটাকে ডায়মন্ড মডেল বলছেন, সেটা আমার লোকসভা কেন্দ্রের 20 লক্ষ ডায়মন্ড হারবার বাসীর জন্য আমার প্রশাসনিক এবং রাজনৈতিক দায়বদ্ধতা।
এটাকে আপনারা ডায়মন্ড মডেল বলছেন। আমি চেষ্টা করেছি, ধরুন আজকে আপনারা ডায়মন্ড মডেল বলছেন, যখন ফার্স্ট ওয়েভ এলো, করোনা যখন 2020 সালের মার্চ মাসে সবে ফার্স্ট ওয়েভ শুরু হলো, 2, 4, 5টা 10টা কেস ধরা পড়লো এবং সঙ্গে সঙ্গে লকডাউন ঘোষণা হলো। আমি 15 দিন কন্টিনিউয়াসলি 21টা কমিউনিটি কিচেন করে আমি কল্পতরু বলে একটা প্রকল্প শুরু করেছিলাম, যেখানে ডায়মন্ড হারবারে প্রতিদিন 3 লক্ষ মানুষের বাড়িতে আমরা খাবার পৌঁছে দিয়েছি। প্রতিদিন কন্টিনিউয়াস 15 দিন চলেছে, তখন থেকেও ডায়মন্ড মডেল বলেনি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জেনারেল সেক্রেটারি, সেই জন্য ডায়মন্ড মডেল বলছে। আমি চেষ্টা করেছি একজন সাংসদ হিসেবে, যখন আমি দেখলাম যে কোভিড পরিস্থিতি বাড়ছে, এক্সপার্টদের ওপিনিয়ন নিয়েছি, কথা বলেছি, প্র্যাকটিক্যালিটি বোঝার চেষ্টা করেছি এবং আমার যেগুলো করণীয় আমি চেষ্টা করেছি প্রয়োগ করার। প্রশাসন সাহায্য করেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে মানুষ সজাগ ছিল, মানুষ সহযোগিতা করেছে, কোঅপারেট করেছে। মানুষ যদি সাথে থাকে, যা কিছু যদি আমরা সজাগ না থাকি, সচেতন না থাকি এবং আমরা যদি কোঅপারেট না করি প্রশাসনের সাথে, পুলিশের সাথে, কর্পোরেশনের সাথে, পঞ্চায়েতের সাথে, জেলা পরিষদের সাথে, তাহলে কোনোদিনই কিছু ইমপ্লিমেন্ট করা যায় না। আমি ধন্যবাদ জানাই ডায়মন্ড হারবারের মানুষকে, প্রত্যেককে, যে যখন তাদেরকে বলেছি যে ডাবল মাস্ক পরে বেরোবেন, তারা ডাবল মাস্ক পরে বাজারে গেছে। যখন বলেছি যে কোনো সভা বা রাজনৈতিক সভা হোক বা কোনো ধর্মীয় সভা হোক বা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান হোক করবেন না, তারা করেনি, এমনকি প্রশাসনের কাছে অ্যাপ্লিকেশনও দেয়নি। কিন্তু অভিষেক, ডেফিনেটলি চিকিৎসকরা তার একটা বড় অংশ সাধুবাদ জানিয়েছেন এবং আমরা দেখেছি যে কীভাবে পজিটিভিটি রেট কয়েক দিনের মধ্যে সেটা কমে গেছে, এটা ডেফিনেটলি সাধুবাদ প্রাপ্য। তো একই সঙ্গে এই প্রশ্নও তো উঠছে যে আপনি 9 জানুয়ারি আপনার মনে হচ্ছে যে কোভিড মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া উচিত, অত জানুয়ারির প্রথমেই একদম শুরুতেই আপনি এমপি কাপ করছেন ডায়মন্ড হারবারে এবং তাতে হাজার হাজার মানুষের সমাবেশ হচ্ছে। আমি এমপি কাপ করেছি 1 তারিখ, 1 জানুয়ারি। 1 জানুয়ারি আপনি দেখুন 31 তারিখ আর 1 তারিখের পজিটিভিটি রেট কী ছিল। বাড়া শুরু করেছে হুড় করে 2 তারিখ 3 তারিখের পরে, 4 তারিখ থেকে পিকে যাওয়া শুরু করেছে। তারপর আমি 8 তারিখ প্রশাসনিক বৈঠক করি। কিন্তু এটাও তো আপনি মানবেন যে আমি এমপি কাপ করেছি নিশ্চিতভাবে। আমি যদি জানতাম এই পরিস্থিতি হবে আমি করতাম না, তখন তো অ্যালাউড ছিল, তখন তো কোনো বাধ্যবাধকতা ছিল না। 2 তারিখ থেকে বাধ্যবাধকতা ইস্যু করা হয়েছে, তারপর থেকে সব বন্ধ। যদি আমি ভবিষ্যৎবাণী করতে পারতাম তাহলে করতাম না। কিন্তু আপনি দেখুন আমি এমপি কাপ করেছি, নরেন্দ্র মোদী ত্রিপুরায় গিয়ে 50,000 লোকের মিটিং করছে 4 তারিখ, যখন ভারতবর্ষে কোভিড পিকে। একজন প্রশ্ন করতে পারবে নরেন্দ্র মোদীকে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো কোনো সাংবাদিক বৈঠকই করেন না। আমি এমপি কাপ করেছি, কিন্তু করার পরে 1 তারিখ করার পরে 11 তারিখের মধ্যে আমি কোভিড পজিটিভিটি রেট 7%-এর নিচে নিয়ে এসেছি। আমি করে দেখিয়েছি। যদি না করতাম, যেটা 10 তারিখে, যেটা 11 তারিখে হচ্ছে, সেটা 8 তারিখে হতো, আমার জন্য আরও ভালো হতো। কিন্তু আমি যদি ভবিষ্যৎবাণী করতে পারতাম তাহলে আমি করতাম না। নিন্দুকেরা এই ডায়মন্ড মডেলকে কেন্দ্র করে একটা অন্য থিওরি আনছে, বলছে যদি ডায়মন্ড মডেল সাকসেসফুল হয় তাহলে ধরে নিতে হবে যে রাজ্য সরকারের যে মডেল সেই মডেল ফ্লপ, এবং তারা এখানে পিসি মডেল বনাম ভাইপো মডেলের থিওরি আনছেন। সেটা তো কিছু লোক বলবেই, যারা পলিটিক্যালি অ্যাটাক করতে চায় বা আক্রমণ করতে চায়, এই বলেই আক্রমণ করবে, স্বাভাবিক। আপনি সিপিএম কংগ্রেসের থেকে বা বিজেপি থেকে কী আশা করেন? ভদ্রভাষায় তো তারা কথা বলেন। কিন্তু আমি মনে করি রাজ্য সরকার ডায়মন্ড মডেলের পরেই হোক বা আগেই হোক যথেষ্ট তৎপরতার সাথে কাজ করেছে। এবং হ্যাঁ, যেটা ডায়মন্ড হারবারে আমরা 7 দিনে করতে পেরেছি, সেটা হয়তো কলকাতায় দিন 15 লেগেছে। আমি যেটা প্রথম দিন বলেছিলাম, যেটা আপনাদের মধ্যেও অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল যে টেস্ট কেন রিফ্লেক্টেড হচ্ছে না, আমরা এটা খুব সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যখন ডায়মন্ড হারবারে একদিনে বলেছিলাম 30,000 টেস্ট করব, তখন আমরা বলেছিলাম RT-PCR করব না, আমরা না র্যাপিড অ্যান্টিজেনও না, সেলফ টেস্ট কিট করব। সেলফ টেস্ট কিট কিনে, এবং সেই টেস্ট কিটগুলো আমি কিনেছি। এই যে যারা বলছে যে মুর্শিদাবাদের কিট, দক্ষিণ দিনাজপুরের কিট, নদিয়ার কিট, সব জায়গা থেকে আমি দেখলাম সিপিএমের কিছু নেতা বলেছে, তো সিপিএম তো ওস্তাদ পিআইএল করতে, একটা পিআইএল করুক। যে ডায়মন্ড হারবারে একদিন 50,000 কিট কোত্থেকে এলো? আমি সিপিএমকে চ্যালেঞ্জ করছি, করুক, আমি উত্তর দিয়ে দেবো কোত্থেকে এলো। যে রাজ্য সরকার থেকে কটা কিট আমি নিয়েছি। কিট নিশ্চিতভাবে আমি এমপি হিসেবে কিছু কিনেছি। 7 জন এমএলএ রয়েছে, তারা 1,000, 1200, 1300, 1400 করে কিট কিনেছে। পঞ্চায়েত মেম্বাররা 200, 400 করে কিট কিনেছে। আমরা 30,000 সেলফ টেস্টিং কিট কিনেছি। সেলফ টেস্টিং কিট করে আমরা 30,000 সেলফ টেস্টিং কিট টেস্ট করেছি, আর 20,000 র্যাপিড অ্যান্টিজেন প্লাস RT-PCR হয়েছে, 23,000 সামথিং। সব মিলিয়ে 53,200 সামথিং টেস্ট আমরা একদিনে করেছি, যেখানে আমরা টার্গেট নিয়েছিলাম যে আমরা 30,000 টেস্ট করব। কিন্তু কেন আমরা সেলফ টেস্ট কিট প্রয়োগ করলাম, কেন এর ইউজটা বাড়ালাম? তার কারণ হচ্ছে RT-PCR টেস্ট আপনি যখন করেন তখন আপনার রিপোর্ট আসতে আসতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে, এবং গ্রামে গঞ্জে বা রুরাল এলাকায়, প্রত্যন্ত এলাকায়
আপনি দেখবেন সেটা কখনো কখনো দুদিনও হয়, যে আমি আজকে টেস্ট করলাম 2 দিন পরে রিপোর্ট পাচ্ছি। আর ওমিক্রন এমন একটা ভেরিয়েন্ট ছিল যেখানে 90% অফ দ্য কেসেস ওয়ার অ্যাসিমটোম্যাটিক, উপসর্গ ছিল না, কেউ বুঝতে পারছে না যে আমার কোভিড রয়েছে কি না, আমি জানি না, কোনো উপসর্গ নেই, জ্বর নেই, গলা ব্যথা নেই, মাথা ব্যথা নেই, কিছু নেই, কাশি নেই, সর্দি নেই, তো বোঝা যাবে না। সেই জন্য আমরা সেলফ টেস্টিং কিট ইউজ করেছি। সেলফ টেস্টিং কিটের সবথেকে বড় যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমি 10 মিনিটে বুঝতে পারবো যে আমি পজিটিভ না নেগেটিভ। আর যেখানে RT-PCR আমার 12 থেকে 14 ঘন্টা লাগবে। সুতরাং আমি যদি পজিটিভ হই, আমার জানতে জানতে আমি 20 জন লোকের মধ্যে স্প্রেড করে দেবো। দিস ইজ সাইন্টিফিক, দিস হ্যাজ হেল্পড আস ইন ডায়মন্ড হারবার। এটা কলকাতা হয়তো অ্যাডপ্ট করেছে, পরে অ্যাডপ্ট করেছে, এই জন্য আমরা পজিটিভিটি রেটটা কমাতে পেরেছি। আপনি 30,000 সেলফ টেস্ট কিটে টেস্ট করেছেন, পরীক্ষায় যারা পজিটিভ এসছে তাদেরকে ধরে ধরে আইসোলেশন সেন্টারে বসানো হয়েছে, বা 7 দিনে তারা নেগেটিভ হয়ে গেছে, বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ইট ইজ ভেরি সাইন্টিফিক। আমাকে একটা কথা বলুন, যে আপনি যখন আমরা দেখছি যে রাজ্য সরকার রীতিমতো আদালতে হলফনামা দিয়ে সওয়াল করছে পুরো ভোট বা গঙ্গাসাগর মেলার পক্ষে, সেই সময় আপনি ব্যক্তিগত মত হিসেবে বুঝিয়ে দিলেন যে আপনি চান যে সমস্ত, সেটা রাজনৈতিক হোক, সেটা সামাজিক হোক, সেটা ধর্মীয় হোক, যে কোনো সভা সমাবেশ সেটা আগামী 2 মাস বন্ধ থাকুক, এবং আপনি ডায়মন্ড হারবারে সেটা ইমপ্লিমেন্টও করলেন। প্রশ্ন হচ্ছে, আপনি শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্য সরকার একটা ভিন্ন মত নিচ্ছে, তো প্রশ্ন তো উঠবে, তাহলে আপনি শাসক দলের সাধারণ সম্পাদক হিসেবে, আপনি ডেফিনেটলি নেই, কিন্তু আপনি শাসক দলের সাধারণ সম্পাদক, এবং আমরা সবাই জানি যে দল, আমি আমার ব্যক্তিগত মত মানুষের সামনে এনেছি এবং আমি শেয়ার করেছি যে আমার ব্যক্তিগত মত এটা, যে রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশ আগামী 2 মাসের জন্য বন্ধ রাখা উচিত। তখন যখন পজিটিভিটি রেট 40%, 30%, 35%, আপনি স্বাভাবিক মানুষ এটাই আশা করে আপনি এটা বলবেন। এবং রাজ্য চাইলে রাজ্য সরকারও এই অবস্থানটা নিক। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী নই, আমি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নই, আমি রাজ্যের শিল্পমন্ত্রী নই, আমি রাজ্যের শিক্ষামন্ত্রী নই। আই এম নট আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য স্টেট গভর্নমেন্ট, আই এম আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পার্টি। আমি পার্টি হিসেবে বলতে পারেন পার্টির এই মত ছিল, এবং পার্টি সেটা প্রমাণ করেছে, পার্টিও বলেছে, এবং নির্বাচন কমিশনেও আমরা বলেছি যে ভাই নির্বাচন পিছিয়ে দেওয়া হোক, সে কারণে 12 তারিখ নির্বাচন হচ্ছে, আগামী 12 তারিখ নির্বাচন 3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার এটাই প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস দলতন্ত্র প্রতিষ্ঠা করেনি রাজ্য সরকারের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার চালায়, আমি চালাই না। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডপ্ট করবেন কি করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন, আমি ফোর্স করতে পারি না। যে আপনি চাইলে আপনি প্রভাবিত করে করতে পারেন না, আমরা করি না। আমার ব্যক্তিগত মত, হ্যাঁ আমি, আমার দায়বদ্ধতা রয়েছে, আমি সাংসদ, আমি আমার এলাকায় করেছি। আমি যদি অন্য জায়গায় অন্য পরিধিতে কাজ করতাম আমি সেখানে করতাম, আমি যদি বিধায়ক হতাম আমি সেখানে করতাম, আমি যদি জেলা সভাপতি হতাম আমি জেলায় করতাম। আমি চেষ্টা করেছি আমার মানুষের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করতে, এবং সফল হয়েছি মানুষের আশীর্বাদে। আপনি যেমনটা বললেন যে আমি তো প্রশাসনের অঙ্গ নই, আমি কোনো মন্ত্রী নই, আমরা দেখলাম যে খুব ইন্টারেস্টিংলি ডায়মন্ড মডেলের যে সাকসেস, সেটাকে তৃণমূল কংগ্রেসের একাংশ ভীষণভাবে সেটা প্রচার করলেন, এবং কয়েকজন যেমন দেবাংশুর মতো তরুণ তুর্কিরা, তারা এটাও লিখলেন যেটা আক্ষেপ যে এরকম নিখুঁত ম্যানেজমেন্ট জ্ঞান সম্পন্ন একজন এখনও প্রশাসনের অঙ্গ নয়। না, এটা দেবাংশুর ব্যক্তিগত মত, ঠিক আছে, মানুষের আশা প্রত্যাশা থাকতে পারে, তবে আমি খুব স্পষ্টভাবে বলেছি যে আমি 20 বছর সরকারের, আমি যেদিনকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলাম তা 2 দিন পর আমি সাংবাদিক বৈঠক করেছিলাম, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি স্পষ্ট করে বলেছি যে আমি 20 বছর প্রশাসনের কোনো অঙ্গ হিসেবে থাকতে চাই না, বা প্রশাসনের কোনো অঙ্গ বা প্রশাসনের কোনো পদে আমি আসতে চাই না। আমি সংগঠনে কাজ করতে চাই, আমি সংগঠনের বৃদ্ধি, দলের বিস্তার ঘটাতে বিভিন্ন রাজ্যে যাব, বিভিন্ন এলাকায় যাব, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যাব, যেখানে তৃণমূল নেই সেখানে জোড়া ফুলের ঝান্ডা প্রতিষ্ঠা করে আসবো, এটাই আমার লক্ষ্য। আপনি বলছেন আপনি প্রশাসনের অঙ্গ নন, কিন্তু চারিদিকে কান পাতলে শোনা যায় যে IAS IPS পোস্টিং সেটা আপনার অঙ্গুলি হেলনে হয়, এমনকি অতি সম্প্রতি বেশ কিছু অত্যন্ত প্রেস্টিজিয়াস পোস্ট সেখানে নিয়োগ নিয়ে কোথাও আপনার ছায়া অনেকে দেখেছেন। ইজ ইট ট্রু? আমি থাকি না তো আমার ছায়া কোত্থেকে দেখবে? আপনি যেটা বললেন, দেখুন আপনার দুটো প্রশ্ন পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। আপনি প্রথমে বললেন যে আপনি তাহলে কেন করতে পারলেন না, আপনি ডায়মন্ড মডেল কেন রাজ্য সরকারের ইমপ্লিমেন্ট করে দেখাতে পারলেন না পুরো পশ্চিমবাংলায়। আবার আপনি সেকেন্ড কোয়েশ্চেন করছেন যে আপনার অঙ্গুলি হেলনে সব কিছু হচ্ছে। দুটো কন্ট্রাডিক্টরি, এটাই আমি প্রমাণ করছি যে আমার অঙ্গুলি হেলনে কিছু হয় না। আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস 11 বছর ক্ষমতায়, 2011 সালে ক্ষমতায় এসছে, আমরা এখন 2022-এ। একজন IAS অফিসার আমার সামনে এসে বসেনি, নট আ সিঙ্গেল ওয়ান। হ্যাঁ, DM
আমার লোকসভা কেন্দ্রে যে ডিএম রয়েছে আমি তার সাথে কথা বলি, এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করি। নট আ সিঙ্গেল আইএস অফিসার আর পুলিশ অফিসার আই হ্যাভ মেট অন আ পার্সোনাল নোট। এবার হ্যাঁ, কোথাও একটা ইভেন্টে দেখা হলো, কারোর সাথে কথা হলো, সে আলাদা কথা। কেউ আমার সাথে এসে আজ পর্যন্ত আমার সামনে বসেনি, আর আমিও বসতে চাইনি। রাজ্য সরকারের কোনো প্রোগ্রামে আজ পর্যন্ত আমি যাইনি। 2021 সালে আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছিলাম, সেটা আমার প্রথম। রাজ্য সরকারের কোনো বিজনেস সামিটে আমি যাইনি, কোনো ফিল্ম ফেস্টিভ্যালে আমি যাইনি, কোনো রাজ্য সরকারের অনুষ্ঠানে আমি যাইনি, কোনো শিল্প সম্মেলনে আমি যাইনি, কোনো কিছু ইনগরেশনে আমি যাইনি, কোথাও যাইনি। আমি স্ট্যান্ডটা প্রথম দিন থেকে মেনটেন করি। আপনাকে যদি কেউ বলে যে প্রমাণ দিয়ে দিক, নিন্দুকেরা তো অনেক কথাই বলবে। রাজ্য সরকারের মধ্যে পরিচালিত হয় দল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি দেখলাম যে ডায়মন্ড মডেল পরবর্তী সময়ে ভীষণভাবে আপনার সমালোচনা করলেন, নাম করে করলেন। খুব ইন্টারেস্টিংলি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে থামতে বলা হলো, কিন্তু কোনো শাস্তি কারো হলো না। দ্বিতীয়ত অপরূপা পোদ্দার, তিনি বরং ধমক খেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করায়। বিজেপি, অমিত মালব্যের মতো নেতা, তারা সরাসরি বলছেন, কোনো রাগঢাক না করে তারা অভিযোগ করছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তারা ময়দানে নেমেছেন। দেখুন, তাহলে তো আমি অনেক কিছু বলতে পারি। সত্যপাল মালিক যা বলেছে অমিত শাহ আর মোদি নিয়ে, সেটা আগে অমিত মালভিয়া দেখুক। যে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছি, তারপর আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ইসকা সাটিয়া গিয়া হ্যায়। কাকে নিয়ে বলছে? প্রধানমন্ত্রীকে নিয়ে। অমিত মালব্য তার উত্তর আগের দিক, তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করবে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছে, আমি তো বলেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানি। সঠিক। আমাকে মানবে কেন? আমি অতি তুচ্ছ, ক্ষুদ্র, সামান্য, আমি তৃণমূলের একজন ওয়ার্কার, আমাকে মানবে কেন? আমি চাই না আমাকে মানুক। কিন্তু উনি যে বলেছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নেত্রী হিসেবে মানি, আমিও তাই মানি, এই নিয়ে তো কোনো সংশয় নেই। কিন্তু উনি যে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতে আসুক তারপর আমি মানবো, আমাকে তখনও মানতে হবে না। আমাকে মানবেন কেন? আমি তো কার পোস্টকে চ্যালেঞ্জ করছি না। তারপর উনি লিখলেন যে শ্রীজাতর একটা উদ্ধৃতিকে ফেসবুকে কোট করে যে তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়। মানে আমার বিরুদ্ধে বলে আপনি আপনার শিরদাঁড়া প্রমাণ করছেন। আমার বিরুদ্ধে বলতে হবে না, আমি অতি ক্ষুদ্র মানুষ, আমি তৃণমূলের একজন কর্মী। তৃণমূলের কর্মীদের হয়ে দাঁড়ান, তবে আপনার শিরদাঁড়া শক্ত প্রমাণ করতে পারবেন। আপনি তখন মিডিয়ার সামনে বলছেন যখন রাজীব বন্দ্যোপাধ্যায় জয়েন করেছে। আমি তো বলছি রাজীব বন্দ্যোপাধ্যায় 3 বছর ত্রিপুরায় কাজ করবে। আপনি সেদিনকে বললেন না কেন যখন অন্য দুজন জয়েন করলো? আপনার ব্যক্তিগত শত্রুতা যার সাথে, আপনি তখন বলছেন। আপনি কর্মীদের হয়ে দাঁড়ান, নিয়ে আপনি প্রমাণ করুন আপনার শিরদাঁড়ায় কত দাম। দলের মধ্যে যে বিষয়গুলো নিয়ে সবার সরব হওয়া উচিত সেগুলো নিয়ে হন, অসুবিধা কী আছে? আমাকে তো মানতে হবেই না। গোয়ায় তৃণমূল কী করুক বা ত্রিপুরায় তৃণমূল কী করুক, তার সাথে কী অসুবিধা? আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাচ্ছি, জোড়া ফুলের পতাকা নিয়ে যাচ্ছি। সুতরাং ত্রিপুরায় এই যে 24% ভোট তৃণমূল নিয়ে এসছে, আগামী 1 বছরের মধ্যে যদি মানুষের সহযোগিতা, ঈশ্বরের আশীর্বাদ সব কিছু ঠিকঠাক হয়, তৃণমূল কংগ্রেস আগামী দিন সরকার গঠন করবে ত্রিপুরায়, এ নিয়ে কোনো সংশয় নেই। তৃণমূল কংগ্রেসে কি এখন দুটো পাওয়ার সেন্টার? আরও নির্দিষ্টভাবে বললে কালীঘাট তৃণমূল এবং গামাক স্ট্রিট তৃণমূল। তৃণমূল একটাই পাওয়ার সেন্টার, মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ার সেন্টার, আর কোনো পাওয়ার সেন্টার নেই। ফাইন। তো ইন্টারেস্টিংলি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা বারবার বলতে হচ্ছে। আমি নির্দিষ্টভাবে বলবো, রিসেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে যদি সাংসদদের সম্পর্কে কিছু বলতে হয় আমাকে বলুন, আরও কার ক্ষেত্রে সুব্রত বক্সিকে বলতে হবে, করতে হবে বলেছেন। সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নেতা গাছ থেকে পড়ে না, একে বাদ দিয়ে দেবো, ওকে বাদ দিয়ে দেবো, এই সমস্ত করা যায় না। তিনি সবাইকে নিয়ে চলতে হয়। তিনি বলছেন যে তৃণমূল একটাই, কোনো দ্বন্দ্ব নয়। হঠাৎ এমন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে হচ্ছে কেন? কেন বার্তা দিতে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটাই? সাংগঠনিক বৈঠকে আপনি যে কটা সাংগঠনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, 2 তারিখে যে মিটিংটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছে, এটা একটা সাংগঠনিক নির্বাচন দলের অভ্যন্তরীণ, এবং এই নির্বাচনটা শেষ হয়েছিল 2017 সালে 21শে এপ্রিল। তো দলীয় মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলবে, এটাই মানুষ আশা করে, যে তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সবাই একসাথে কাজ করবে এবং দলের স্বার্থে কাজ করবে। নতুন কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা একা লড়বো, একলা চলো রে, তৃণমূল কংগ্রেস অন্য রাজ্যে যাবে, বিজেপিকে হারাবে,
চোখে চোখ রেখে লড়বে, লড়াই করবে, মাঠে ময়দানে থাকবে। কে বাদ দেবো এগুলো করা যাবে না, কে কাকে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর মিটিংয়েও বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দলের হবে, দল যখন বড় হয়, মানুষের আশা প্রত্যাশা বাড়ে। আমি আপনাকে যেটা প্রথমে বলছিলাম, আপনি আমাকে এখন লিস্ট নিয়ে প্রশ্ন করলেন, এই যে দুটো লিস্ট ঘুরছে, কোন লিস্টটা ঠিক? আমি আপনাকে কী বললাম, দুটো লিস্টে কিছু সমস্যা রয়েছে। আমি যদি আপনাকে একটা লিস্ট দেখাই, আপনি দেখবেন আমার লোকসভা কেন্দ্রে এই লিস্টটা পার্থ চ্যাটার্জি এবং সুব্রত বক্সী সই করা। এখানে 7 নম্বর ওয়ার্ডে বজবজ মিউনিসিপ্যালিটিতে একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, তার নাম হচ্ছে কোচিন সাপুই। সে ভদ্রলোক মারা গেছে। 20 নম্বর ওয়ার্ডে, এটা সই করা লিস্ট, 20 নম্বর ওয়ার্ডে এসসি রিজার্ভ মহিলা ওয়ার্ড, মহিলা সংরক্ষিত শিডিউল কাস্ট ওয়ার্ড, সেখানে একজন পুরুষকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সুতরাং কিছু সমস্যা রয়েছে, দুটো লিস্টের মধ্যেই রয়েছে, এবং দুটো যদি আপনি ট্যালি করেন, আপনি দেখবেন সব মিলিয়ে 2272-এর মধ্যে সব মিলিয়ে 100টা কি 120টা নাম আলাদা রয়েছে, বা 120টার মধ্যে ফারাক রয়েছে। এটা নিয়ে পার্টি আলোচনা করছে এবং সঠিক টাইমে মিডিয়াকে জানিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশনিং আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশনিং, এই দুটোর মধ্যে কতটা তফাৎ? সেটা আপনারা বলতে পারবেন। আমি তো আমার স্টাইল অফ ফাংশনিং নিয়ে আমি কি করে বলি, সেটা আপনারা বলতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমার অনুপ্রেরণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশনিং কীরকম সেটা আপনারা সবাই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে লড়াই করে উঠে এসছে এবং তারপরে একজন দক্ষ প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যতটা পারছে মানুষের জন্য তিনি কাজ করছেন, নিজের জীবন বিপন্ন করে কোভিডের সময়ও, এবং দলের জন্যও তিনি যথেষ্ট সময় দিচ্ছেন। সুতরাং দলনেত্রী হিসেবে হোক বা রাজ্যের তৃতীয়বারের সফল মুখ্যমন্ত্রী হিসেবে হোক, তিনি অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম মাটি থেকে উঠে আসে, স্ট্রিট ফাইটার, তার যে চূড়ান্ত বিরোধী তিনিও স্বীকার করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে উঠে আসে একটা নাম। এবং আমরা দেখেছি যে তিনি গ্রামে গঞ্জে, মানে কোন পাড়া তার নাম জানেন, কোন বুথ কমিটির প্রেসিডেন্ট তার নাম জানেন, তার মেয়ের শরীর ভালো আছে কিনা তার খোঁজ নেন, তিনি হাওয়াই চপ্পল পরেন, চপমুড়ি খান, তিনি রাস্তা দিয়ে হাঁটেন। সেখানে দাঁড়িয়ে আপনি অনেক প্রাইভেট, অনেকে বলেন যে আপনি ইনঅ্যাক্সেসিবল। আপনাকে বেশিরভাগ সময় দেখা যায় একটা কালো গাড়িতে বা কোনো সভা সমাবেশে, এরকমভাবে কোনোদিন আপনাকে সবার মাঝখানে হাটে মাঠে ময়দানে দেখা যায় না। আপনার ধরনটা অনেকটা কর্পোরেট, কিন্তু আপনাকে মনে হয় না যে ওই যে মাস কানেক্ট, ওই যে গ্রাসরুট, ওই যে শিকড়ের সঙ্গে যে যোগাযোগ, এটা কি আপনি রপ্ত করেছেন না রপ্ত করা দরকার? সে তো আপনারা বলতে পারবেন, আমি কি করে বলতে পারি যে আমি কি রপ্ত করেছি কি না করেছি? সে তো দর্শকের জন্য বা যারা আমার গণদেবতা তারা বলতে পারবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে কি পারেনি। এবং আমার মনে হয় এই নিয়ে যা আলোচনা হয়েছে বা আমার বিরুদ্ধে যা আক্রমণ ছড়ানো হয়েছে, দ্বিতীয় মেয়ে মানুষ জবাব দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে ত্রিপুরার মতো রাজ্যে, যেখানে আমরা 3 মাসের মধ্যে 24% ভোট নিয়ে এসেছি। যদি মানুষ, দেখুন, গণতন্ত্রে মানুষ বোকা না। আমরা অনেকে ভাবি যে মানুষকে বোকা বানানো খুব সহজ। গণতন্ত্রে মানুষ এখন অত্যন্ত বিচক্ষণ। তারা জানে, মানুষ জানে হোয়াট ইজ বেস্ট ইন দেয়ার ইন্টারেস্ট, আমাদের পক্ষে কোনটা ঠিক এবং কোনটা বেঠিক, কোনটা সঠিক কোনটা ভুল। সুতরাং সেটা মানুষ বলতে পারবে এবং মানুষ তার জবাব দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশনিং নিশ্চিতভাবে আলাদা, কিন্তু আমার স্টাইল অফ ফাংশনিং কি আমি তো বলতে পারবো না, সেটা আপনারা বলতে পারবেন। অডিয়েন্স হিসেবে আপনারা দেখছেন বা যারা আমাকে দেখেছে। কিন্তু হ্যাঁ, যারা বলে যে ইনঅ্যাক্সেসিবল, ধরুন আজকে আপনি আমার সাথে সাক্ষাৎকার করছেন, আপনাকে কার থ্রু দিয়ে আসতে হয়েছে? কারোর থ্রু দিয়ে না। হ্যাঁ, ডেফিনেটলি। আপনি সরাসরি আমাকে করেছেন, আমি বলেছি গোয়া থেকে ফিরে আপনাকে দেবো, আপনাকে ইন্টারভিউ দিচ্ছি। সো আই এম ওয়ান মেসেজ অ্যাওয়ে আর ফোন কল অ্যাওয়ে। এটা যারা ন্যারেটিভটা স্প্রেড করতে চায় তারা করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনঅ্যাক্সেসিবল। ভাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুই না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 11 বছর ধরে সরকার চালাচ্ছে, আর নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বাংলায় আসছে, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা গালাগালি দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 10টা দিচ্ছে। এর কারণ কি? আমি জনতার কাছে ছেড়ে দিলাম। এর কারণ কি? এর কারণ কি আপনারা বলতে পারবেন। ভেবেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেঙে পড়বে, সিদ্ধারা বিক্রি করবে, বাড়িতে বসে যাবে, ভয় পাবে। আমার লড়াই তত তীব্রতর হয়েছে। এই যে কংগ্রেস অভিযোগ করছে ইডি সিবিআইয়ের সাথে সেটিং, আপনার যা করার করুন। আপনি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এসএফআইও, আপনার ভারতবর্ষের যত এজেন্সি আছে, আমাকে ইডি নোটিশ দিয়েছে, আমার ওয়াইফকে দিয়েছে, আমার ছোটোবেলার বন্ধু তাদের বাড়ি গিয়ে রেড করেছে ইডি সিবিআই দুজনেই। আমার ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে, অ্যাডভোকেট থেকে শুরু করে, পার্সোনাল সেক্রেটারি থেকে শুরু করে যারা আছে আমার ঘনিষ্ঠ বৃত্তে, একজন বাকি রাখেনি। আপনার মনে হয় যে আমি বিজেপির সাথে সেটিং করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে
বিজেপির 24% ভোট ছিনিয়ে আনছি, এই আমার সেটিং। এবং আগামী দিন আমি তো বলছি, যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে আমরা যাব এবং গিয়ে লড়াই করব, মাঠে ময়দানে থেকে লড়াই করব। আর কংগ্রেস ঠিক না, তৃণমূল ঠিক, মানুষ প্রমাণ করবে, মানুষ প্রমাণ করুক। 2 মে মানুষ প্রমাণ করেছে, আবার মানুষ প্রমাণ করবে। গণতন্ত্রের গণদেবতার কাছে ছেড়ে দেওয়া হোক যে কে লড়াই করছে আর কে মানুষকে ভুল বোঝাচ্ছে। আপনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর যে ফার্স্ট ওয়ার্কিং কমিটি মিটিং, সেখানে দলে এক ব্যক্তি এক পদ এই নীতির ব্যাপারে সিদ্ধান্ত হয়, কিন্তু কার্যক্ষেত্রে বাস্তবে তার 100% ইমপ্লিমেন্টেশন কোথায়? না, এক ব্যক্তি এক পদ যখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ওয়ার্কিং কমিটিতে রেজলিউশন করে এটা অ্যাডপ্ট করা হয় যে একজন একটা পদেই থাকবে, এবং এটা আমার রেজলিউশন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেজলিউশন নিচ্ছে, সে ভিডিও টিডিও সব ফেসবুকে রয়েছে, আপনারা দেখতে পাবেন। তখন আমরা খুব স্পষ্ট করে বলেছিলাম যে এই এক্সেপশনটা আমরা খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেই ওয়ার্কিং কমিটি দিচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী এবং দলের সভানেত্রী, উনি একা 2 পদে থাকবেন, আর সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এক ব্যক্তি এক পদ। 95% কেসে হয়েছে, 4-5টা 6টা 10টা কেস এরকম রয়েছে যেখানে একজন মাল্টিপল পদে রয়েছে। বিশ্বাস রাখুন, আস্তে আস্তে সব হবে। রিফর্মসের কথা বলছেন? নিশ্চিতভাবে রিফর্মসের কথা কেন বলছি, যে কোনো পার্টিকে যদি গ্রো করতে হয় তাহলে উই হ্যাভ টু ইভলভ উইথ টাইম, সময়ের সাথে নিজেকে বদলাতে হবে। আমি যেটা মনে করি যে সিপিএমের সব থেকে বড় ভুল, যে সিপিএম সময়ের সাথে নিজেকে বদলায়নি। কংগ্রেস যে ভুলটা বাংলায় করেছে, যে সময়ের সাথে নিজেকে বদলায়নি। বিজেপি যেটা খুব ট্যাকটিক্যালি করে, ইউ হ্যাভ টু ইভলভ উইথ টাইম। ধরুন 80-র দশকে যেভাবে ভারত পাকিস্তান যুদ্ধ হতো, আজকে কি সেভাবে হবে? আজ থেকে 2000 সাল আগে যেভাবে যুদ্ধ হতো, হাতি ঘোড়া এসব নিয়ে যুদ্ধ হতো, এখন আপনি যুদ্ধ করেন রাফাল দিয়ে, এখন আপনি যুদ্ধ করেন ব্যালিস্টিক মিসাইল দিয়ে। তখন কোথায় ছিল এসব? সুতরাং সময়ের সাথে আমাদের নিজেকে বদলাতে হবে। নতুন আকার, আয়তন, আঙ্গিকে তৃণমূল কংগ্রেস নতুনভাবে তৈরি হচ্ছে, এবং মানুষের আশা প্রত্যাশা যত দিন যায় তত বাড়ে। বিজ্ঞানসম্মতভাবে আমাদের এগোতে হবে, প্রগতিশীল চিন্তাধারাকে পাথেয় করে এগোতে হবে। তৃণমূল কংগ্রেসকে নতুন দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি ভারতবর্ষে বিজেপিকে আমরা চ্যালেঞ্জ করতে চাই, নিশ্চিতভাবে বাংলায় আমরা জিতেছি মানুষের রায়ের, 2021 সালে নির্বাচন হয়েছে, এখনও 4 বছর সময় আছে। কিন্তু আমি যেটা বলছি যে বিজেপির সাথে লড়াই করতে গিয়ে কংগ্রেস যেটা করেনি, যে কংগ্রেস সময়ের সাথে পাল্টায়নি। সিপিএমের কেন এই দুরবস্থা বাংলায়? সময়ের সাথে পাল্টায়নি, এখনও পাল্টাচ্ছে না, আজও সিপিএমের এই অবস্থা। এবং তারা মানে হেরে গিয়েও শেখেনি, তাদের নিজেদের পরাজয় থেকে তারা শিক্ষা নেয়নি। আমাদের সেটা শিক্ষা নিতে হবে। 2019-এ আমাদের প্রত্যাশিত ফল হয়নি, আমরা শিক্ষা নিয়েছি। দলের মধ্যে আমি যেটা বললাম, বিশ্বাসঘাতকদের আমরা চিহ্নিত করেছি, অবজারভার মডেল আমরা তুলেছি, সেই জন্য গায়ে জ্বালা হয়েছে। আমরা শিক্ষা নিয়েছি যে এই অবজারভার মডেল কাজ করছে না। স্থানীয় বা ডিস্ট্রিক্ট বা জেলা স্তরে যে নেতৃত্বরা রয়েছে তাদেরকে এম্পাওয়ার করা হয়েছে, ব্লকে সঠিক লোক বসানো হয়েছে, যোগ্যদের সামনে আনা হয়েছে, যাদের বিরুদ্ধে অভাব অভিযোগ হয়েছে তাদের বাদ দেওয়া হয়েছে, কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এই জন্য তৃণমূল কংগ্রেস 213টা আসন জিতেছে। 2019 সালে তৃণমূল কংগ্রেস 43% ভোট পেয়েছিল। 2 বছরের মধ্যে কি এমন করলো যে 50% ভোট পেল? এইগুলো করে সময়ের সাথে নিজেকে বদলেছে। সো উই হ্যাভ টু চেঞ্জ উইথ টাইম। যদি না বদলাই, আমি যেটা বললাম যে মানুষকে যদি কেউ আন্ডার এস্টিমেট করে যে আমি একইভাবে চলবো আর মানুষ আমাকে গ্রহণ করবে, সে মূর্খের স্বর্গে বাস করছে। বদলানোর ক্ষেত্রে মূল অন্তরায় কি? না, বদলাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আপনার মনে হয় যে বদলাচ্ছে, আপনার মনে হয় যে 5 বছর আগে যে তৃণমূল ছিল আজকে তৃণমূল এক? আপনি নিজেকে জিজ্ঞেস করুন। আপনার যদি মনে হয় হ্যাঁ এক, তাহলে আপনি আমায় বলুন যে এই জিনিসগুলো। কোনো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে বদলাতে গিয়ে? সব জায়গায় সেটা হয়, প্রত্যেকটা অর্গানাইজেশনে হয়। আপনি একটা মিডিয়া হাউসে কাজ করছেন, আপনি যদি অর্গানাইজেশনে হোলিস্টিক্যালি কিছু বদলাতে চান, তাহলে কিছু আপনার কাছে কনস্ট্যান্ট তো থাকবেই, কিছু ডিফিকাল্টি তো আপনাকে ফেস করতে হয়। কিন্তু সেটা ঠিক আছে, তার মানে এই না যে বদলানো যাবে না, বা বদলাচ্ছি না, বা বদলাচ্ছে না। নিশ্চিতভাবে বদলাচ্ছে। আমি যেটা বললাম, 1% 1 পলিসি পোস্ট, এক ব্যক্তি এক পদ, 95% বা 94% বা 92% তো হয়েছে। কিছু জায়গায় তো হয়েছে, আপনি তো অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, এবার কিছু রাজ্য স্তরের নেতারা রয়েছে যারা একাধিক পদে রয়েছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু আস্তে আস্তে সেগুলো হবে। ভরসা রাখুন, আমি জেনারেল সেক্রেটারির দায়িত্বে রয়েছি, আমি যতদিন আছি এগুলো আমি করব। কর্মীরা নিশ্চিন্ত থাকতে পারে। এবং আমি এটা আমার রেজলিউশন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজলিউশন, এক ব্যক্তি এক পদ। এবং তিনি যখন অ্যাডপ্ট করেছেন তিনি করবেন। আর তিনি যদি মনে করেন এক ব্যক্তি এক পদ হবে না, তাহলে হবে না। আপনি সিটিং কোনো জনপ্রতিনিধি, শুধুমাত্র তিনি জনপ্রতিনিধি ছিলেন
গত 5 বছর, তারই সুবাদে তাকে টিকিট দেওয়ার, অর্থাৎ পারফরমেন্স না দেখে তাকে টিকিট দেওয়ার আপনি পরিপন্থী। একই সঙ্গে আপনি শুধুমাত্র নেতার আত্মীয় পরিজন পরিবার হওয়ার সুবাদে টিকিট দেওয়ার পরিপন্থী। তো এখানে তো একটা প্রশ্ন আপনাকে ফেস করতে হবেই, যে আপনি নিজেও তো ইনিশিয়ালি সেই রাজনৈতিক উত্তরাধিকার সূত্রেই এসেছেন। আমি আপনার সাথে একমত, কিন্তু আমি অত্যন্ত স্পষ্ট করে আপনাকে বলি, যেটা আমি আগেও বলেছি, যে আমি চাই একটা পরিবার থেকে একজন রাজনীতি করুক, একটা পরিবার থেকে একজন। এবার আপনি বলবেন তাহলে আপনার পরিবার থেকে দুজন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, এখন এটা আপনি কি করে আটকাবেন? এখন 3 জন, ঠিক আছে, 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, এখন 3 জন। কিন্তু এমন অনেক পরিবার রয়েছে ভারতবর্ষে যেখানে একটা পরিবার থেকে 5 জন রাজনীতি করছে। এবার আপনি যদি এটা আটকাতে চান, সব থেকে বেশি এটা নিয়ে আলোচনা কে করে বা আক্রমণ কে করে? ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এতদিন ধরে ক্ষমতায়, পার্লামেন্টের নেক্সট সেশনে একটা বিল মুভ করুক যে একটা পরিবার থেকে একজন রাজনীতি করবে, দ্বিতীয় জন কেউ রাজনীতিতে আসবে না, প্রথম ভোটটা আমি দেবো, নিয়ে আমি রাজনীতি ছাড়বো। এটা আমি প্রকাশ্যে বলেছি। ভাই, যে করতে পারে, যার হাতে ক্ষমতা, সেই আক্রমণ করছে। সে যদি করে দেখায়, আক্রমণ না করে, তাহলে তার থেকে বেশি আমি খুশি হব বা সবাই খুশি হবে। এটা করা উচিত, এটা হওয়া উচিত। যে ভাই, আমি যেটা বলছি, এক ব্যক্তি এক পদ, কেন? কিছু লোক নিজেদের মধ্যে ক্ষমতা কুক্ষিগত করে রয়েছে। আমি সেই জন্য বলেছি 1 person 1 post। এক ব্যক্তি একটা পদেই থাকবে। কর্মীদের দাবিকে মান্যতা দিতে হবে। যে আমি একা সব ক্ষমতা ভোগ করবো, এটা হবে না। এটা হয়ে এসছে, আমাদের বদলাতে হবে। আর কর্মীরা এটা চায়। আপনি 10 জন যদি তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে কথা বলেন বা সাধারণ মানুষের সাথে কথা বলেন, এটা চায় যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হোক এবং আমাদের সেটাকে মান্যতা দিতে হবে। এবার যারা বলছে যে আপনি পারিবারিক সূত্রে রাজনীতিতে এসেছেন, নিশ্চিতভাবে এসেছি। আমি চাই যে আপনারা বিল পাস করুন, প্রথম ভোটটা আমি দেবো। প্রথম ভোট, ফার্স্ট ভোট যদি বিলের ডিভিশন যখন হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবে, রাজনীতি ছাড়বে। কিন্তু বিজেপিকে ইনিশিয়েটিভ নিতে হবে, মেজরিটি তাদের, গভর্নমেন্ট তাদের। খালি আক্রমণ করলে তো হবে না। বিজেপি থেকে কজন পরিবারতন্ত্রের উদাহরণ আপনি পাবেন? আপনি যদি দেখেন, গুনতে গুনতে আপনার সকাল থেকে রাত হয়ে যাবে। বিজেপি করুক, আমি একদিনে ছাড়তে রাজি আছি, আমার তো কোনো অসুবিধাই নেই। এবং আমি মনে করি হওয়া উচিত, আমি মনে করি অনেক কিছু হওয়া উচিত, যে একটা সময়সীমা থাকা উচিত রাজনীতির ক্ষেত্রে। যে ভাই 65 বছর হোক, 60 বছর হোক, 70 বছর হোক, এর উপরে রাজনীতি করা উচিত নয়, আমি মনে করি। আপনি বলতে পারেন কেন? ভাই, লোকেরা রিটায়ার করে 60 বছরে। আপনি যদি গভর্নমেন্ট সার্ভিসে থাকেন বা প্রাইভেট সেক্টরে থাকেন, আপনি 60 বছর অবধি কাজ করবেন। আপনি 65 বছর, যে আপনার এই বক্তব্যটা সেটা নতুন জল্পনার জন্ম দেবে না। আমি এটা বেঙ্গলের জন্য বলছি না, আমি সবার জন্য বলছি। নতুন বক্তব্য জল্পনা দেবে না। আমি বলছি আপনি 65 করুন, 70 করুন, 75 করুন। কিন্তু আমাদের দেশে কি হয়, কেউ যদি এমপি, যতক্ষণ না তিনি অসুস্থ হচ্ছেন বা তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে বিছানায় শুয়ে পড়ছে, ততদিন তিনি এমপি, তিনি এমএলএ। এর একটা সমাধান হওয়া উচিত। উই ক্যানট থিঙ্ক অফ ক্রিয়েটিং আ নিউ টুমরো উইথ ইয়েস্টারডেজ আইডিয়াস। আর আপনি দেখুন, যদি প্রাইভেট সেক্টরে হয়, প্রাইভেট সেক্টরে কেউ 50 বছর অবধি কাজ করছে, কেউ 65 বছর অবধি করছে, কেউ 60 বছর অবধি করছে, তারপর তো করে না। সো ইন আর কান্ট্রি, আমাদের এই ওয়েস্টার্ন কালচার অ্যাডপ্ট করতে হবে। ইন আর কান্ট্রি, ওয়েন পিপল অ্যাকচুয়ালি রিটায়ার্স, politicians in our country actually becomes eligible to be at the helm of affairs. 60 লোক রিটায়ার করে পলিটিক্স জয়েন করে, এটা ঠিক না। সুতরাং এই রিফর্মগুলো বিজেপির আনা উচিত। বিজেপি ক্ষমতায়, যে এক পরিবার থেকে একজন রাজনীতি করবে, করুক ভাই, সবাই আউট হয়ে যাবে। ভারতবর্ষ, আপনি শুধরানোর কথা বলছেন, নতুন ভারতবর্ষের কথা বলছেন, করুন না, খুব ভালো তো। প্রথম ভোটটা আমি দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনান্তর বা মতান্তর হয়? ডেফিনেটলি হয়। নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়। এবং যে কোনো সংগঠনের পক্ষে ইট ইজ হেলদি, দেয়ার শুড বি আ ডিফারেন্স অফ ওপিনিয়ন। একটা মতপার্থক্য বা মতানৈক্য থাকবেই, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে। আমার দৃষ্টিভঙ্গি আলাদা, তার দৃষ্টিভঙ্গি আলাদা, বা বাকি 5 জন যদি একটা মিটিংয়ে থাকে, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, সেটা তো হেলদি, সেটা হবেই। কিভাবে মেটে সেগুলো? কথার মাধ্যমে সব মেটে? নিশ্চিতভাবে। আপনার কিছু খুব ইন্টারেস্টিং অনুপস্থিতি, সেগুলো ইঙ্গিত দেয় যে সব বোধহয় মেটে না। যেমন 2016 যে বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, অতি সম্প্রতি কলকাতা পুরসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, আমি যাইনি। আমি তো 2015তেও পুরসভার যখন মেয়র শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল তখনও যাইনি, বা 2016 সালে আমি কোনো রাজ্য সরকারের কোনো প্রোগ্রামেই যাইনি, বা কোনো কর্মসূচিতেই যাইনি, বা কোনো অনুষ্ঠানেই যাইনি।
এবং আমি আমাকে দূরে রাখার চেষ্টা করি। আমি দলের সাধারণ সম্পাদক, আগে যুব সভাপতি ছিলাম, আমি সংগঠনে কাজ করেছি, আমার যতটুকু ব্রিফ আমি ততটুকু কাজ করেছি। আমি চেষ্টা করেছি দলের যুব সংগঠন আরও সমৃদ্ধশালী হোক, আরও শক্তিশালী হোক, আরও বলিষ্ঠ হোক, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, যুবক যুবতীরা আরও তৎপরতার সাথে রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদেরকে নিয়ে আসুক। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন না যে যেভাবে আপনার পরিবারে অবধি সিবিআই এর হানা হয়েছে, আপনার বন্ধুদের, আপনার ট্রাভেল এজেন্ট, আপনার ব্যক্তিগত আত্মসহায়ক কেউ বাদ যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত অভিযোগ বিরোধীরা তাতে শান দিক না কেন, কেউ নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আজ অব্দি আনেনি বা আনতে পারেনি। কিন্তু আমরা দেখেছি নান আদার দ্যান প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য নেতারা তারা এসে সরাসরি কয়লা, গরু, বালি এই সমস্ত বেআইনি কারবারের অভিযোগে আপনার নাম তুলেছেন। আপনার স্ত্রীর, আপনিও বললেন, আপনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে জনসভায় সেখানে অভিযোগে শান দেওয়া হয়েছে, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তো আপনি যখন আপনার রাজনৈতিক ভবিষ্যতের কথা বলবেন, তখন ইভেন যদি গুগলে তোলাবাজ সার্চ করা হয় তাহলে সমস্ত কন্টেন্ট আসে সেগুলো আপনার রিলেটেড। না দেখুন, যদি প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এসে এই জিনিসগুলো নিয়ে আক্রমণ করে, প্রথমত যখন আক্রমণ করেছে তখন মানুষের মধ্যে একটা ধোঁয়াশা ছিল যে এরা আক্রমণ করছে কতটা সঠিক কতটা বেঠিক। আমি বারবার বলেছি, আমি প্রথম দিন থেকে যা বলেছি আমি আজও তাই বলছি, যে আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ কোনো কেন্দ্রীয় ইনভেস্টিগেটিং এজেন্সি, সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে থাকে, তারা জনসমক্ষে আনুক। আমাকে ইডি সিবিআই দিয়ে হেনস্থা করতে হবে না, আমি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করব, আমি আজও তাই বলছি। ধরুন এই যে বলছে কয়লা পাচার কি করে হয়? কলিয়ারি গার্ড করে সিআইএসএফ। সিআইএসএফ কার অধীনে? স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রীকে নাম হচ্ছে অমিত শাহ। বলছে গরু পাচার। গরু তো পিঁপড়ে না যে তারের তল দিয়ে গলে গেল, গরু তো একটা আস্ত জন্তু। এবার বিএসএফ বর্ডার গার্ড করছে, যদি ভারতের সীমানা থেকে বাংলাদেশের ওদিকে গরু যায় তাহলে দায়িত্ব কার? বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। কার অধীনে? স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আক্রমণ করছে, প্রধানমন্ত্রী আমাকে আক্রমণ করছে, তারা কি বলছে? যে স্বরাষ্ট্রমন্ত্রক আর কেন্দ্রীয় সরকার তাদের কথা না শুনে আমার কথা শুনছে। তাহলে তো আগে তো তাদের মুখ লজ্জায় ইস্তফা দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় হাই চপ্পল পরেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুতির শাড়ি পরেন, মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালে ঘরে থাকেন, কিন্তু যখনই আপনার সম্পর্কে আলোচনা হয়, বিশেষ করে বিরোধীরা, তারা অভিযোগ করেন যে আপনার নাকি প্রচুর সম্পত্তির কোনো ইয়ত্তা নেই। যারা এই অভিযোগগুলো করে আমি তাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেবো, এই সম্পত্তিগুলো বিক্রি করে ভারত সেবাশ্রম আর এখানে দান করে দেবেন। এই যে বলে 1500 কোটি টাকা, 2000 কোটি টাকা, কেউ বলে 700 কোটি টাকা, কেউ বলে 800 কোটি টাকা, যা বলে তার 10 গুণ টাকাও যদি আপনি পান, 10%, 10 গুণ বলছি, 10%, 10% টাকাও যদি আপনি পান, আপনি ভারত সেবাশ্রমে দান করে দেবেন। পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেবো। ধরুন সিপিএমের সুজন চক্রবর্তী যদি বলে, বা বিজেপির যে কেউ বলুক, দিলীপ ঘোষ হোক বা শুভেন্দু অধিকারী হোক, বলবেন যা ক্লেম করেছে তার 10% টাকা আপনি। শুভেন্দু অধিকারী তো বলেন আপনার স্ত্রীর ব্যাংক স্টেটমেন্টও দেখান, তো তাদের হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে তারা তদন্ত করুক। আমার যে ব্যাংক স্টেটমেন্ট দেখা, আমার স্ত্রীর কলকাতার বাইরে কোনো অ্যাকাউন্ট নেই, আর যদি থাকে আপনি আইনত ব্যবস্থা নিন। কে বারণ করেছে আপনাকে? আমি তো চ্যালেঞ্জ করছি, আপনি করুন। কিন্তু সুদীপ্ত সেন যে লোকটার বিরুদ্ধে চিঠি লিখে সিএমএম কলকাতাকে বলছে যে 6 কোটি টাকা আমার হাত থেকে নিয়েছে, সিবিআইয়ের চোখে তখন কালি পড়ে, তখন ময়লা পড়ে যায়, তখন দেখতে পারে না। তখন হিমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো সুদীপ্ত সেন চিঠি লিখে প্রধানমন্ত্রীকে বলেছে, এক কপি সিবিআইয়ের কাছে গেছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি লিখেছে, সিবিআই কাস্টাডিতে থেকে। তার বিরুদ্ধে তো প্রমাণ রয়েছে, তাকে ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে, তো সিবিআই তাকে ডাকে না কেন? ক্যামেরায় টাকা নিতে তো আরও অনেককে দেখা গেছে, তারা এখনও অবধি আপনাদের দলে রয়েছেন। না তো ডাকো, আমি তো ইনভেস্টিগেশন করতে বারণ করছি না। আপনার প্রশ্ন কি? আপনি দলগতভাবে তাহলে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনি ভাই, আমি তো ইনভেস্টিগেশন করছি না, আপনার প্রশ্ন কি যে আপনার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল,
আমি আপনাকে বলছি যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে ছিল, যদি অভিযোগের কোনো কিছু প্রমাণ করতে পারে, 1% কোনো প্রমাণ যদি থাকে, আপনি জনসমক্ষে আনুন, আমি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করব। এটা আমার 1 নম্বর সাবমিশন। আমার 2 নম্বর সাবমিশন কি, যে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং জনসমক্ষে তার প্রমাণ রয়েছে তাদেরকে সিবিআই কপার ডেকেছে। আপনি তারপর বলছেন যে আপনাদের অনেক লোককে নারদায় টাকা নিতে দেখা গেছে। ওই নিতে দেখা গেলে সিবিআইয়ের মতো তদন্ত করবে, তদন্তকারী সংস্থার মতো করবে। কিন্তু তদন্তকারী সংস্থা কি করছে? ধরুন তৃণমূল ক্ষমতায় আসার পর, তৃতীয়বার জেতার পর, যখন রাজনৈতিকভাবে হারাতে পারলো না, তখন তৃণমূলের 4 জন মন্ত্রীকে তুলে নিয়ে আপনি চলে গেলেন সিবিআই অফিসে। আর বিজেপিতে যারা ছিল তাদেরকে নিলেন না কেন? তখন মুকুল রায়কে ডাকলেন না কেন? তখন মুকুল রায় তৃণমূল জয়েন করেনি। তখন আপনি শুভেন্দু অধিকারীকে ডাকলেন না কেন? তারাও তো নারাজ ছিল, ডাকুন। হয়তো এটা একটু হাইপোথেটিক্যাল লাগবে। শুভেন্দু অধিকারী, তার যদি কোনোদিন আবার ঘর ওয়াপসির ইচ্ছে হয়, তার জন্য দরজা খোলা। কিছু দলের তো ঠিক করবে, আমি করবো। কিন্তু আমি তো আমার অবস্থান আপনাকে স্পষ্ট করে বলেছি যে আমার অবস্থান, যে শুভেন্দু অধিকারী হোক বা অমুক অধিকারী হোক বা যেই হোক, যে তৃণমূলের দুঃসময়ে এই ভেবে গেছে যে তৃণমূল আর ক্ষমতায় আসবে না এবং এই দলে আর থাকবো না, এই দল ক্ষমতায় আসছে না, এই দল ছেড়ে যাও, তাদেরকে দলে নেওয়া উচিত নয়। এবং যদি দলে আমরা নিই, তাদেরকে প্রায়শ্চিত্ত করিয়ে দলে নেওয়া উচিত। কোনো রকম পদ, কোনো রকম টিকিট তাদের দেওয়া উচিত না। এটা আমার ব্যক্তিগত মত, আমি তো বলছি। এবং আপনি পলিটিক্যাল মত বললে, পলিটিক্যাল মত আমি পার্টি জেনারেল সেক্রেটারি, ঠিক আছে। এবং এর মধ্যে একজনকে আপনি বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উদারতা, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। কিন্তু আমার, যদি আপনি জিজ্ঞেস করেন যে আমার মতামত কী বা আমার ব্যক্তিগত অভিমত কী, আমি আপনাকে এটাই বলবো যে যারা তৃণমূলের দুঃসময়ে গেছে এই ভেবে যে তৃণমূল ক্ষমতায় আসবে না, তাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন আপনি? নিশ্চয়ই বলেছি। আমি স্পষ্ট বক্তা, আমি যা বলি আমি মুখের সামনে বলি। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে না বলি, আমি আপনাকে প্রকাশ্যে বলবো? ভাই প্রকাশ্যে বললে তো মমতা বন্দ্যোপাধ্যায় জানবে। আমি নিশ্চিতভাবে বলেছি, দলীয় ফোরামে বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু বলি, 10 জনের সামনে বলেছি। আমি সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি মিটিংয়ে বলেছি যে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে গেছে এই ভেবে যে টিকিট পাবো না বা আমাদের কোনো সম্মান নেই বা আমাদের পার্টি ক্ষমতায় আসছে না বা নিজের পিঠ বাঁচাতে ইডি সিবিআইয়ের ভয়ে, তাদের জন্য পার্টির দরজা বন্ধ। আর যদি কেউ আসে তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা মানে কি? কেউ 3 বছর প্রায়শ্চিত্ত করবে, কেউ 10 বছর প্রায়শ্চিত্ত করবে। ব্যাপারটি আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কি তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রোড ম্যাপ কি? আপনি কি দেখেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে? আমার লক্ষ্য তো এই যে আমাকে দল যবে থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছে, আমি চেষ্টা করেছি আমার সীমাবদ্ধ ক্ষমতা এখতিয়ার অনুযায়ী যে বিভিন্ন রাজ্যে দলকে নিয়ে যাওয়া এবং তৃণমূল কংগ্রেসকে বিজেপি শাসিত রাজ্যে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করা। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুলের পতাকা প্রতিষ্ঠিত করে আসবো। এবং আমরা সেটা ইতিমধ্যে 3টে রাজ্যে করেছি, 2টো রাজ্যে করেছি। একটা রাজ্যে নির্বাচন আগামী 10 দিনের মধ্যে হবে, ফল বেরোবে, মানুষ দেখতে পাবে। কিন্তু মেঘালয়াতে আজকে প্রাইমারি অপোজিশন তৃণমূল। ত্রিপুরায় লড়াই করে আজকে প্রাইমারি অপোজিশন তৃণমূল। আমরা বিভিন্ন রাজ্যে যাব, আরও 2-4টে রাজ্যে সুযোগ হলে নিশ্চয়ই যাব এবং লড়াই করতে যাব, বিজেপিকে হারাতে যাব। এই রোডম্যাপ যে ন্যাশনাল পলিটিক্সে তৃণমূল কংগ্রেস আগামী দিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করতে যা করণীয় তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে থেকে লড়াই করবে। অভিষেক, অনেক ধন্যবাদ। এবং আমি শুরুতে যেটা বলছিলাম যে সাম্প্রতিক আপনার বক্তব্য বা তার পরবর্তী ঘটনা প্রবাহ রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। আমি অন্তত এটুকু বলতে পারি যে সেই জল্পনায় আপনার আজকের ইন্টারভিউ জল তো ঢাললো নাই, বরং কিছুটা ঘৃতাহুতি দিল। তার উত্তাপের আঁচ কতদূর যায় সেটা আগামী কয়েকদিনে আমরা তাকিয়ে থাকবো সেদিকে। আপাতত অনেক ধন্যবাদ এই সমস্ত ক্যান্ডিড উত্তরের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ।